অপমান করার মতো বা তাদের নিজেদের মানে এই যে বললেন যে তারা নিজেরাই এই আলোচনায় আছে, এটা এই রাজপথে যাওয়াটার আমার মনে হয় এখনো সময় হয় নাই। প্রত্যেকটা দল কিন্তু তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী এই রাজপথে যান, আন্দোলন করেন, বিক্ষোভ করেন, মুখোমুখি। এই পিআর পদ্ধতিটাও কিন্তু স্বার্থের জন্য হোল পার্লামেন্টে, এবং ওরা যে নোট অফ ডিসেন্স দিয়েছে সেটাও স্বার্থের জন্য। আন্দোলনের মাঝখানে বা কিংবা রাজনৈতিক যে আলোচনার মধ্যে অনেক কিন্তু গুজবও আমরা শুনতে পাচ্ছি। আপনি সরকার পরিবর্তন হবে কিনা, এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা, এই ধরনের গুজব হয়তো আপনারা শুনেছেন। এই গুজবগুলোর মাঝখানে আবার আমরা আন্দোলনও দেখছি, নির্বাচনের প্রস্তুতি দেখছি। সেখানে আসলে এনসিপির জায়গাটা কোন জায়গায়, এনসিপি আসলে কোন জায়গায় আছে? ধন্যবাদ আপনাকে আজিজ ভাই, এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা। আসলে আজিজ ভাইয়ের সাথে আমি অনেকখানি একমত যে এখন কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে এই বাস্তবায়ন পদ্ধতি বা জুলাই সনদটা নিয়ে লাস্ট মোমেন্টের আলোচনা চলছে, এবং গতকাল প্রজ্ঞাপন দেওয়ার পর কিন্তু আরও 1 মাস এটার মেয়াদ বাড়ানো হয়েছে। সো বুঝাই যাচ্ছে যে ব্যাপারটা খুবই সিরিয়াসলি নেওয়া যায়, এবং খুব এই গত 12 বা 13 তারিখ প্রধান উপদেষ্টার সাথে যখন ঐক্যমত্য কমিশনের সদস্যরা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা নিজেরা বৈঠক করেছে, এরপরে কিন্তু গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য করানোর জন্য বা একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করবে, না পারলে সেটা সরকারি এটা সরকারি দায়িত্ব নেবে। এই বক্তব্যটা কিন্তু ওনার নতুন। সো এখন এরকম একটা প্রক্রিয়া চলার পরে, এবং এটা কিন্তু একটা বিশেষ ইতিহাসের বিশেষ অংশের পরে, যেটাকে আজকে আপনার এখানে আস্তে আস্তে আমি পড়ছিলাম, সংবিধান বিশেষজ্ঞ মিল্লাত হোসেন এটাকে পরম ব্যতিক্রমী একটা ব্যবস্থা, একটা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টাকে বলছে। তাহলে এই জায়গাটাতে রাজনৈতিক ঐক্য প্রজ্ঞার প্রতিফলন দেখানোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি দরকারি। এবং জামাত ইসলাম কিন্তু শুরু থেকেই এই বৈঠকগুলোতে অংশ নিচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণভাবেই তাদের মতামত পেশ করছে। তো ঠিক এই মুহূর্তে তারা যদি এটা রাজপথে যায়, এটা অনেকটা জাতীয় ঐক্যমত্য কমিশনকে একটা অপমান করার মতো বা তাদের নিজেদের এই যে বললেন যে তারা নিজেরাই এই আলোচনায় আছে, এটা এই রাজপথে যাওয়াটার আমার মনে হয় এখনো সময় হয় নাই, এবং এটা অনেকটা প্রিম্যাচিউর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের সবচেয়ে বড় যে জিনিসটা মাথায় রাখতে হবে যে দেশকে যাতে অস্থিতিশীল না হয়। এই যে আপনি প্রশ্নটা করলেন গুজব, হ্যাঁ, এই গুজবগুলো কেন, এই 1/11-এর ব্যাপারটা সবার মনেই কিন্তু আছে, সবার মনেই এটা, যারা রাজনীতি নিয়ে খবর রাখেন বা সাধারণ মানুষ সবাই কিন্তু এটার আশঙ্কায় থাকে। এই আশঙ্কাটা কেন, এই ধরনের অস্থিতিশীল একটা অবস্থা তৈরি হয়, এর ফাঁকে এটা হয়। আর পিআর পদ্ধতি নিয়ে আমি একটু বলি। আজিজ ভাই বললেন বিএনপি ছায়া সরকার কিনা, এটা আজকে প্রথম উনি হয়তো স্বীকার করলেন যে ছায়া সরকার। আমরা আসলেই বিএনপিকে সবচেয়ে ক্ষমতাধর দল মনে করি এবং প্রশাসনের বা সরকারের কাছাকাছি মনে করি। পিআর পদ্ধতিটা কিন্তু হোল হাউসে হোল পার্লামেন্টে কখনো আমরা আলোচনার কথা, এটা কিন্তু আপার হাউসে পিআর পদ্ধতি তে একটা দল যতটা ভোট পাবে তার অনুপাতে। আর বিএনপি বলছিল যে যতগুলো আসন পাবে তার সংরক্ষিত নারী আসনের মতো করে, এটার চরম বিরোধিতা আমরা করেছে। একটা জিনিস আমি এই আলোচনাটাই বলতে চাই, আজকে এই পুরো সপ্তাহ জুড়ে এটার আলোচনা হচ্ছে। দেখেন, প্রত্যেকটা দল কিন্তু তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী এই রাজপথে যান, আন্দোলন করেন, বিক্ষোভ করেন, মুখোমুখি। তারা কিন্তু এই পিআর পদ একটা স্বার্থ, এবং এই যে বললেন নোট অফ ডিসেন্ট সহ যেগুলোতে রাজি হয়েছে বিএনপি, প্রত্যেকটাতেই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলাকে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতাটাকে যে জিনিসগুলা চেক অ্যান্ড ব্যালেন্স করবে, প্রত্যেকটাতেই কিন্তু তাদের নোট অফ ডিসেন্স আছে। সংবিধান প্রতিষ্ঠানগুলোতে প্রধান নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীর 3টা ক্ষমতার মধ্যে ব্যালেন্স করার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কি উপায়ে হবে, যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের বাংলাদেশকে এত ভুগিয়েছে, সেটার ব্যাপারেও কিন্তু নোট অফ ডিসেন্ট। তাহলে সবাই কিন্তু যার যার স্বার্থেই কিন্তু এক ধরনের কৌশলে আছে। এখন আপনি বললেন এনসিপি কোথায়, এনসিপি খুব খুশি হতো যদি আমি দেখতাম যে দলগুলোর এই 5% যে নারীর দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে যে এবং এই নারীর মনোনয়নের ব্যাপারে, উমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে যে কোনো দল কোনো বিক্ষোভে যাচ্ছে না, কোনো টু শব্দ করছে না। যদি এটা করতো
তাহলে আমরা কিন্তু আমাদের যে যে দাবিগুলো, আমরা মনে করি না যে দাবির জন্য রাজপথে যাওয়া এখন সময়, কিন্তু আমরা যে যে দাবিগুলো করছি প্রত্যেকটা কিন্তু মানে মানুষের জন্য, গণমানুষের জন্য। আমরা এই পিআর আপার হাউসে যেটা চাচ্ছি সেটাও কিন্তু নির্বাহী ক্ষমতাকে চেক দেওয়ার জন্য। আমি খুবই খুশি হতাম, আমি নিজে সবার আগে ওই আন্দোলনে যেতাম যদি কোনো রাজনৈতিক দল এই সংসদের এই সংরক্ষিত আসনগুলোতে সরাসরি নির্বাচনের জন্য বা নারীর ক্ষমতায়নের জন্য, আপনি দেখেন যতগুলো পুরনো রাজনৈতিক দল আছে, এ ক্ষমতাধর ও ক্ষমতাধর, এই পিআর পদ্ধতিটাও কিন্তু স্বার্থের জন্য হোল পার্লামেন্টে, এবং ওরা যে নোট অফ ডিসেন্স দিয়েছে সেটাও স্বার্থের জন্য। মাঝখান থেকে এনসিপি, আমরা নতুন দল দেখে আমরা নানান আপনাদের ফোকাসে আসছি না বা আমাদের কণ্ঠটা অত জোরালো না, কিন্তু আমরা খুবই আশাবাদী সময়ের সাথে সাথে আমাদের কণ্ঠ অনেক জোরালো হবে। এবং আমরা আন্দোলনে থাকতাম যদি এই জনবান্ধব এই সুপারিশগুলা নিয়ে মানুষজন বা রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামতো, তাহলে হয়তো আমরা এই আলোচনার পাশাপাশি হয়তো যুগপৎ আন্দোলনের কথা চিন্তা করতাম। কারণ এখানে সবাই নিজেদের স্বার্থ অনুযায়ী রাজপথে নামছে বা করা কথা বলছে, এই যে পিআর থেকে মত দিবে না, সরবে না, সবাই কিন্তু যার যার নিজ। আপনি দেখেন এই যে বললেন না যে বিএনপি হচ্ছে ছায়া সরকার, এই বাক্যটা শেষ করেই আমি আমার এই পর্বের কথা শেষ করব। কিছুদিন আগে আমি একটা মতবিনিময় সভায় গিয়েছিলাম, যেখানে নাগরিক কোয়ালিশনের আয়োজনে, যেখানে সালাউদ্দিন সাহেবকে ওখানকার একজন নারী প্রতিনিধি জিজ্ঞেস করছিলেন যে আপনারা কেন মহিলা আসনগুলো, নারী আসনগুলোতে আপনারা দলীয় মনোনয়ন বাড়াচ্ছেন না, এত পুরনো আপনারা রাজনৈতিক দল, আপনাদের কোনো নারীর এম্পাওয়ারমেন্ট নাই, কোনো এই জাতীয় ঐক্যমত্য কমিশনের বিএনপি থেকে কোনো নারী নেত্রী নাই, আমরা না হয় 2 দিন আগে রাজনীতিতে এসেছি যারা পুরনো। উনি অনেকটা ধমকের সুরে প্রিন্সিপালের মতো, মানে যেন ছাত্রছাত্রীকে বকা দিয়ে বলছেন যে এটা বাংলাদেশের ইয়াতে বাস্তবায়ন করা সম্ভব না। আপনারা কয়জন মহিলা সিডাপ মিলনায়তনে আসার সুযোগ পায়? 90% হচ্ছে পর্দানসীন, তৃণমূলের নারীরা ঘর থেকে বেরো হয় না। এই যে এই অ্যাপ্রোচটার বিরুদ্ধে যদি কেউ, এই তত্ত্বটার বিরুদ্ধে যদি কেউ রাজপথে নামতো, এনসিপি তাদের সাথে থাকতো। কিন্তু কারণ এখন যারা যা বক্তব্য দিচ্ছে সব নিজ স্বার্থে।